স্পেন এবং ফ্রান্স আমার কাছে মনে হয় এই দুইটা টিম এবার ওয়ার্ল্ড কাপে সবচেয়ে বেশি ব্যালেন্স এবং সবচেয়ে ফেভারিট। সো খালিদ এই দিক থেকে শুরু করি, খালিদ ভাইয়ের দিক থেকে শুরু করি। খালিদ ভাই, স্পেন ফ্রান্স। হ্যাঁ, স্পেন ফ্রান্স প্রবলি আর্গুয়েবলি টপ টু ফেভারিটস। মানে এআই মডেল যেগুলো আমরা দেখতেছি, অপটা সুপার কম্পিউটার, সবাই ইদার স্পেনকে দিচ্ছে না হলে ফ্রান্সকে। তো স্পেনের মানে লাইন আপ আর ওদের ফর্ম বলো বা বিগ ম্যাচ টেম্পারমেন্ট, যদিও স্কোয়াডটা ইয়াং অ্যান্ড এভরিথিং, বাট মানে দে হ্যাভ দ্য ট্যালেন্ট টু শো ফর। আর ফ্রান্স তো আমরা বলবো যে স্পয়েল উইথ চয়েসেস ইন দ্য অ্যাটাকিং থার্ড। তো ফ্রান্সের আমি যেটা বলছিলাম যে ওদের একটা বি টিম নামাইলেও ওরা প্রবাবলি ওয়ার্ল্ড কাপ কন্টেন্ডার হতে পারবে। সো তো এটা এটা ফ্রান্সের ক্ষেত্রে বোধহয় 18 সাল থেকে এটা হয়ে আসে, 18, 22 এবং এবার 26 আমরা দেখছি যে ওদের মানে মানে বেঞ্চটা। সাইড বেঞ্চটা এত বেশি ভালো, এবং এবারও কিন্তু সেটাই হবে। দেখা যাবে হয়তো আমরা রায়ান শেরগির মতো প্লেয়ারকে হয়তো ফার্স্ট স্কোয়াডে পাবো what a না, loss. ইভেন হয়তো আরো আরো এরকম অনেক প্লেয়ার আছে। সো আরিফিন, আরিফিনের কাছে যাই, স্পেন এবং ফ্রান্স। ফ্রান্স প্রবাবলি এই ডেকেডে আমার কাছে মনে হয় যে সবচেয়ে স্ট্রং টিম। মানে তারা একটা ধাক্কা খায় 2002 ওয়ার্ল্ড কাপে, মানে আলটিমেটলি 98 চ্যাম্পিয়ন হওয়ার পর 2002 উইদাউট স্কোরিং এনি গোল, মানে কোনো ম্যাচ Disaster. জিততে পারে না, একটা ডিজাস্টার ছিল। কিন্তু এরপরে আমরা যে ওয়ার্ল্ড কাপগুলো দেখছি কনসিস্টেন্টলি কিন্তু ফ্রান্সের ইমপ্রুভ হয়েছে, এবং 2006 ফাইনাল খেললো, 2000 তারপরও দেখা গেছে কয়েকটা টুর্নামেন্ট তাহলে মানে মানে হিটস অ্যান্ড আউটস এরকম হয়েছে, কিন্তু তারপরও যে কনসিস্টেন্সি আমরা 2018 পর থেকে দেখেছি, 18 একটা টিম যেটা কিন্তু আনবিলিভেবল একটা টুর্নামেন্ট খেলেছে। হিস্টোরিক্যালি আমরা দেখেছিলাম যে লাস্ট এই ডেকেডে সব সব টিম যারা প্রথম চ্যাম্পিয়ন হয় পরের বার তারা ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে, কিন্তু ফ্রান্স হলো ওই টিম যারা কিনা নেক্সট ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল পর্যন্ত গিয়েছে, এবং আলটিমেটলি ওই পেনাল্টি শুট আউট এটা তো এনি ওয়ান্স গেম, কিন্তু আলটিমেটলি ফ্রান্স যেভাবে খেলেছে। এবং একটা জিনিস হলো যে তাদের যে টিমের যে মানে মানে ব্যালেন্স টিমটা, আপনার সবাই জানে যে ব্যালেন্স টিমটাও কিরকম স্ট্রং। আরেকটা জিনিস হলো যে ওদের যে মানে অ্যাটাকিং লাইন আপটা আছে, এমবাপে, আপনার ডেমবেলে প্লাস ওলিস, মানে সুপার। এবং যে যে ফর্ম নিয়ে আসছে এখন আপনি দেখেন যে এই ফর্মের মধ্যে সবচেয়ে যদি আপনি চিন্তা করেন লেস ফর্ম প্লেয়ার সেটা হলো এমবাপ্পে, যে কিনা ওয়ার্ল্ড কাপে আবার সবচেয়ে মানে টপ প্লেয়ার। হ্যাঁ, রেকর্ড ভেঙে দিতে আপনার পারে। 2 ওয়ার্ল্ড কাপে 2টা ফাইনালে অলরেডি 4টা গোল চারটা। আছে, হ্যাট্রিক আছে, আপনার 2 ওয়ার্ল্ড কাপে অ্যারাউন্ড মোর দেন 10 গোলস, মানে 12 সুপার, goals। মানে সুপার একটা রেকর্ড। তো ওভারঅল যদি বলি ফ্রান্সের অন পেপার আমার কাছে মনে হয়, এবং আবেগের বিষয় যদি না থাকে সেটা ফ্রান্স এবারও অন ফেভারিট লিস্টে 1-2-এ থাকবে। স্পেন ডেফিনেটলি যে ইয়ং ব্লাড তাদের, এবং যেভাবে তারা ম্যানেজড হচ্ছে ওদের কোচের দেলফন্তের আন্ডারে, মানে সুপার প্লেয়ার করছে, এবং এটার আমরা রেজাল্টও দেখছি যে 24-এ আপনার ইউরো জিতেছে। সো মানে এই দুইটা টিম আসলে প্রবাবলিয়া, কিন্তু একটা সমস্যা হচ্ছে এই দুইটা টিমের একটা টিম ফাইনাল হয়তো বা উঠবে, কারণ যে ধরনের লাইন আপ আছে সেখানে তারা সেমিফাইনালে তাদের ক্ল্যাশ করার দেখা হওয়ার চান্সটা বেশি। সো প্রবাবলি আমরা সেমিফাইনাল যদি এই দুইটা দল প্রপারলি খেলে সেমিফাইনালি একটা আসলে অলিখিত ফাইনাল ফাইনাল। মানে মানে মেইনলি হয়ে যেতে পারে। আর ওই সাইড থেকে তো আসতেছে অন্য ফ্রান্সের আলাপ শুনলাম, মেহেদী ভাই আমি জানি লামিন ইয়ামাল আপনার অনেক পছন্দের প্লেয়ার। সো লামিন ইয়ামাল এবং স্পেন এই সম্ভাবনাটা যদি একটু বলেন আসলে। স্পেন আমার মনে হয় এই ওয়ার্ল্ড কাপে মানে রাইট চ্যাম্পিয়ন যদি কারোর পিক করতে হয়, রাইট চ্যাম্পিয়ন। টুর্নামেন্টে চলে এলো না। বাকিরা কি রং হবে ভাই? বাকিরা রঙই হবে। আমি কেন, কারণ মানে ইউ প্লে দ্য রাইট ওয়ে। হ্যাঁ, ওইভাবে চিন্তা করলে স্পেন 2010-এ ওইভাবেই জিতছে আর কি। They played their game. একটা খারাপ টাইমেও গেছে, আবার নতুন কিছু স্টার আসছে, আমরা জানি পেড্রি, গাভি, এখনো অনেক ইয়াং, বাট যেই ম্যাচুরিটি শো করে, ইয়ামাল এখনই টেরোরাইজ করতেছে ওয়ার্ল্ডের টপ ডিফেন্সের। জাস্ট রিসেন্ট যে ইউরোটা হইলো, ওইখানে ওরা মানে ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট ফ্রান্সকে যেভাবে আর কি ডমিনেট করছে ওই ইউরো ম্যাচে আর কি, ওইটাই বোঝা যায় আমার মনে হয়। অ্যাবিলিটি ওয়াইজ আপনার টিমে 11টা ম্যারাডোনা থাকলেও ওই স্পেন টিমের ওই অ্যাবিলিটি আছে যে ম্যাচ বের করে নেয়ার, বল না পেলে ম্যারাডোনা কিছু করতে পারবে না। সো ওই জায়গা থেকে আমার মনে হয় যে স্পেন এক্সাইটিং, বাট অবভিয়াসলি ওই মিডফিল্ড ডমিনেন্স আসলে আশা করছি না। তো ওইখানে বুস্কেটস টাইপ। হ্যাঁ, তো ওইখানে একটা যদি আর্গুমেন্ট থাকে তাহলে ওইখানেই মনে হবে যে ফুল ডমিনেশন না থাকলে যেটা হয় যে স্লিপ করার চান্স বেশি থাকে। আমরা গত ওয়ার্ল্ড কাপেও দেখেছি স্পেন তো মোরক্কোর সাথে স্লিপ করে। তো রাইট টাইমে ওই ম্যাজিক করা, ইয়ামাল এই প্রথম ওয়ার্ল্ড কাপ খেলতেছে, তো ওই জায়গা থেকে অবশ্যই একটা দেখার বিষয় যে আসলে প্রেশারটা সে কি কেমন, মানে সে এতই হাই স্কুল লাগে যে মনে হয় যে এখনই ওয়ার্ল্ড কাপ জেতার বয়স হয়ে গেছে। তো আসলে ওইটাই সবাই তাকায় থাকবে যে এই ওয়ার্ল্ড কাপে সে
মানে এই ব্রাজিল আর্জেন্টিনার মতো টিমদের সাথে কি করে? প্রবাবলি মেহেদি ভাই হ্যাজ ওর দ্য রং জার্সি। আমার মনে হয় যে রক্ত লাল। তো আমরা আমাদের মাঝখানে একজনই আছেন ইংল্যান্ডের জার্সি, কেন ফ্রেন্ড আর কি। কেন পড়ছে জিজ্ঞেস সো ইটস কামিং হোম, এটা আসলে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম। না সকার ওয়ার্ল্ড। 66 এর পরে 2026, সো 60 ইয়ার্স, সো ইটস কামিং হোম। কি মনে হচ্ছে আসলে ইংল্যান্ডের সম্ভাবনাটা কিরকম? অ্যাজ এ ফ্যান তো আশা থাকবে যে ওয়ার্ল্ড কাপ জিতবে, কিন্তু এবার একটু টাফ। ইউএসএ কন্ডিশন প্লাস হিট এবং সব কিছু মিলায়, এবং মানে হ্যারিকেনের ওপর হয়তো বা একটু ওভার ডিপেন্ডেন্স আছে ইংল্যান্ড টিমটার। বাট টুখেল যে টিমটা সিলেক্ট করছে স্টার প্লেয়ারগুলোকে হচ্ছে একটু অমিট করে, আমার কাছে মনে হয় যে হয়তো বা কোয়ার্টারে গেলে তারপরে যদি ইফ দে ক্যান মানে নার্ভগুলো যদি রাখতে পারে ধরে, তাহলে হয়তো বা চান্স থাকতে পারে। বাট অ্যাজ এ ফ্যান তো চাবই। সো স্কোয়াড নিয়ে কোনো কথা আছে কিনা, মানে অনেক অনেক মানে বিগ নেমসই নেই, সো সেটা কোনো ইম্প্যাক্ট পড়বে কিনা, নাকি আপনারা টুখেলের ওপর আসলে ভরসা রাখছেন? এখন তো ভরসা রাখতে হবেই। আমার কাছে মনে হয় যে হ্যারি ম্যাগুয়ার থাকতে পারতো, আর হচ্ছে ফিল ফোর্ডেন হয়তো বা থাকতে পারতো, যদিও হচ্ছে ফর্মটা একটু ডাউন ছিল। বাট এই মানে এই টিমটা সবাই তো হচ্ছে আপনার অ্যাকচুয়ালি পারফর্ম করে আসছে, তো ভরসা রাখতেছি। সো এই আলাপের বাইরে মানে লাস্ট আমাদের যে টিমটা থাকে, আমরা এখন আলাপ করি নাই, এর কারণ আমি জানি না আসলে লাস্ট দুইটা ওয়ার্ল্ড কাপে ফার্স্ট রাউন্ডে বাদ পড়ে গেছে কিনা, কারণ এর আগে তারা 4টা ওয়ার্ল্ড কাপ টানা সেমিফাইনাল খেলেছে জার্মানি। সো আমরা কি জার্মানিকে আসলে ইকুয়েশনের বাইরে ফেলছি কিনা? আমার কাছে মনে হচ্ছে এবার জার্মানি একটু মানে সবাই যেহেতু ইকুয়েশনের বাইরে রাখছে, জার্মানি এবার একটু বেশি ভালো খেলবে। ইনফ্যাক্ট আমি ওই পাথওয়েতে দেখছিলাম ফ্রান্স এবং জার্মানি প্রবাবলি রাউন্ড অফ 16 হতে পারে। দেখা হবে। তা আমার কাছে মনে হচ্ছে ওই ম্যাচটা জার্মানি জিতবে এবং ফ্রান্স মানে কি বলে, আমার ধারণা ফ্রান্সের মানে যে কাণ্ডটা হয় আর কি, আমি কাণ্ডই বলবো, 2002 হয়েছে যে এত বেশি স্টার, তো এবার তো এত বেশি স্টার, আর ফার্স্ট রাউন্ডেও বিদায় হইতে পারে। হাস্যকর লাগতে পারে, বাট আমার কাছে মনে হয় ফার্স্ট রাউন্ডে কিভাবে ভাই, না হলে তিনটা টিম second উঠবে। round, জার্মানির সাথে মানে বিদায় নেবে। এইটাই একমাত্র হ্যাঁ, মানে এবার আসলে বাদ পড়াটা খুব টাফ। ম্যাচ থার্ডও তো যাবে। বেস্ট থার্ড তো হইতে হবে। মানে ফ্রান্সে এবার যেটা হয়েছে যে গ্রুপ অফ ডেথ বলে কিছু নাই, নাই, হ্যাঁ। মানে ইটস এ ডেথ গ্রুপ অফ ডেথ এক্সপ্যান্ডেড টুর্নামেন্ট হওয়া। এটা হচ্ছে মনে হয় এরকম কিছু হলে ইতিহাসের এর চেয়ে বড় অঘটন আর কিছু না, হবে এর চেয়ে বড় ঘটনা হবে না, যেখানে তিনটা গ্রুপ, যেখানে স্বাভাবিক যে টিম মানে মাত্রাতিরিক্ত স্ট্রং, আর মাত্রাতিরিক্ত স্ট্রং যখন আমি দেখছি আমার লাইফের ইতিহাসে মানে যখন নকআউট পর্বে বাদ দেন, আপনি ফার্স্ট রাউন্ডে বাদ দিয়ে দিচ্ছেন। নকআউটে আমি তো বলতেছি যে তারা কোয়ার্টার পর্যন্ত, আমার কাছে মনে হচ্ছে কোয়ার্টার সর্বোচ্চ, মানে এর উপরে ফ্রান্সের আমি দেখি না। সো আমরা জার্মানি আলাপে ছিলাম, আসলে জার্মানি নিয়ে আর কেউ কিছু অ্যাড করতে চাই কিনা, যে জার্মানি আসলে কি অবস্থা? কথা বলার পর আসলে উনি ডেফিনেটিভ এক্সপার্ট আর কি, কে আউটসাইড চান্সেস থাকে যার বা না, বাদ আউটসাইড পড়ার চান্সেস chances। এবার আমি আমরা- দেখতেছি মেক্সিকোর, আমার কাছে মনে হচ্ছে আমরা বড় টিমগুলো মানে যারা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার মতো, আমার মনে হয় যে আমরা মোটামুটি সব টিমকেই কভার করেছি। এর বাইরে কোনো সারপ্রাইজ প্যাকেজ আছে কিনা সেই আলাপে যাব। তার আগে আরেকবার বলে নেই, টাচ লাইন যে ম্যাগাজিনটা, আমরা এখানে 48 টিম, এবার সবচেয়ে বড় ওয়ার্ল্ড কাপ হচ্ছে, 3টা দেশ মিলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে প্রথমবারের মতো। আমরা প্রত্যেকটা 48টা টিমেরই আমরা টিম প্রোফাইল, মানে তাদের জার্নিটা কিরকম ছিল, তাদের সম্ভাবনা কেমন, স্ট্রেংথ উইকনেস আমরা যতটুকু পেরেছি অ্যাড করার চেষ্টা করেছি। সঙ্গে আছে স্ট্যাটস, তাদের হচ্ছে বিভিন্ন ইম্পর্টেন্ট কিছু ট্রিভিয়া, মানে যেগুলো খুবই ইন্টারেস্টিং কোনো ফ্যাক্টস। এর সঙ্গে আছে ওয়ার্ল্ড কাপ রিলেটেড কিছু স্টোরি, সেটা বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে এবং পুরো ওয়ার্ল্ড কাপের পার্সপেক্টিভ থেকে। যেমন বাংলাদেশের ফ্যানরা লাস্ট ওয়ার্ল্ড কাপে দে মেড ইট ওয়ার্ল্ড ওয়াইড, সো বাংলাদেশের ফ্যানদের কাছে হয়তো এবারও ওয়ার্ল্ড মিডিয়ারও একটা সেন্টার অফ অ্যাট্রাকশন থাকবে বাংলাদেশের ফ্যানরা। বাংলাদেশে যে জার্সি বিক্রি হয় এই সব ওয়ার্ল্ড কাপে, সেটা বাংলাদেশের ইকোনমিতে কীরকম ইম্প্যাক্ট পড়ে, মেসি রোনালদোর লাস্ট ওয়ার্ল্ড কাপ প্রবাবলি, মানে ধরেই নেওয়া যাচ্ছে লাস্ট ওয়ার্ল্ড কাপ, ইভেন নেইমারের জন্য, সেই সব রিলেটেড নানা রকম স্টোরি আছে। সো আপনাদেরকে এটা অনুরোধ থাকলো, আপনারা কালেক্ট করে আপনারা দেখবেন এবং আমাদেরকে ফিডব্যাকটা দেওয়ার চেষ্টা করবেন, যাতে নেক্সট টাইম আমরা আরো বেটার কিছু করতে পারি। আমরা একটা টিম হয়তো মিস করছি, সেটা হলো নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসটা বোধহয় মিস করছি, কারণ হ্যাঁ মানে সবসময় ওরা এমন একটা জিনিস হলো যে কোনো স্টার নাই জার্সিতে, হয়তো এই কারণে আমরা ভুলে যাই নেদারল্যান্ডের কথা। বাট এই বছর আমার মনে হয় নেদারল্যান্ড একটা ভালো চান্স আছে, বড় মানে বেশ ভালো একটা পজিশনে যাওয়ার। এবং আমরা যদি দেখি যে নেদারল্যান্ডের মানে প্লেয়ারদের ফর্মও যদি দেখি, এবার কিন্তু ভেরি কনসিস্টেন্ট। আপনি 2022-তে তো আমরা মানে ওই যে মানে কি বলবো যে অ্যানার্কি অফ লুসাইল আমরা দেখেছি, যে হ্যাঁ যা হয়েছে, কিন্তু যেভাবে তারপর ওই খেলাটা যেভাবে তারা কাম ব্যাক করেছে, আসলে মানে ইট লুকস লাইক যে এটা একটা ইভেন্ট গেম ছিল একটা, হ্যাঁ যেভাবে 2 গোলে পিছায় থাকার পরে আবার কাম ব্যাক করেছে, 100 মিনিটে হ্যাঁ 100 মিনিটে গোল, এক্সট্রা টাইমে 10 মিনিটে, তারপর পেনাল্টি, মানে ওইখানেও আবার কামব্যাক করেছে, পেনাল্টিতেও কামব্যাক করেছে। সো মানে ওদের একমাত্র একটা টেন্ডেন্সি নেদারল্যান্ড, মানে তার
মানে খেলা শেষ হওয়ার আগ পর্যন্ত তারা কখনো মানে হার মানে না, এরকম একটা অ্যাটিটিউড, এবং লাস্ট 4 বছর তাদের পারফরমেন্স ভালো, প্লেয়ারদের ভালো ফর্ম নিয়ে আসতেছে।